নতুন সরকারের শপথকাল, সব আয়োজন চূড়ান্ত। নির্বাচনে সেনাবাহিনীর সহযোগিতায় জেনারেল ওয়াকারকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ। ইসলামী আন্দোলনের আমিরের সাথে তারেক রহমানের সাক্ষাৎ, সন্ধ্যায় মন্ত্রিত্ব দেয়া হতে পারে জোট সঙ্গীদেরও, জানালেন মেজর হাফেজ। নাহিদ ইসলামের নেতৃত্বে সন্ধ্যায় যমুনায় যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, সই করবে জুলাই সনদে। টুঙ্গিপাড়ায় ভোট চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি, বিএনপির কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ জামাত কর্মীদের বিরুদ্ধে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান ঘিরে কর্মব্যস্ত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। নতুন সরকারের মন্ত্রিসভায় জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে, তবে এর পরিসর ছোট হতে চলেছে বলছেন সংশ্লিষ্টরা। তবে সরকার প্রধানের বাসভবন কোথায় হবে সে প্রশ্ন রয়ে গেছে। দলীয় সূত্র বলছে, সরকার প্রধানের দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান আপাতত গুলশানেই থাকছেন। নাবিল জাহাঙ্গীর রিপোর্ট, ক্যামেরায় জামাল উদ্দিন। নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে ব্যাপক প্রস্তুতি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। দীর্ঘদিনের প্রথা ভেঙে বঙ্গভবনের বদলে এবার এখানেই শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন সরকারের মন্ত্রীরা। প্রায় 1200 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে শপথ অনুষ্ঠানে। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছাড়াও উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সকালে শপথ পড়ানো হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের, আর বিকালে শপথ নেবেন মন্ত্রিপরিষদের সদস্যরা। সংবিধান মেনেই নতুন সরকার শপথ নেবে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি। একটা নতুন সরকার যখন দায়িত্ব নেয়, বঙ্গভবনে সেই পরবর্তী শপথটা অনুষ্ঠিত হয় নতুন সরকারের। কিন্তু এবার একটু উন্মুক্ত পরিবেশে এবং সাধারণ মানুষের সামনেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। সাংবিধানিক যে রাইট, সেই রাইটের প্রতি আমরা সম্মান জানাই, গুরুত্ব দিই এবং যথেষ্ট শ্রদ্ধার জায়গা থেকে এখানে একটা আনুষ্ঠানিকতা হবে এবং সেটার প্রতি আমরা সর্বোচ্চ যে দায়িত্ব বা সম্মান সেটাকে আমরা প্রদর্শন করি। দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত এই সংসদ জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে। তাদের হাত ধরেই গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আরও সুসংহত হবে। বিএনপির বিভিন্ন সূত্র বলছে, তারেক রহমানের মন্ত্রিপরিষদের পরিসর ছোট হতে চলেছে। দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানালেন, নবীন প্রবীণদের মিশেলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে তারেক রহমানের মন্ত্রিসভায়। স্বাভাবিকভাবে আমরা সবাই আনন্দিত যে আমরা জনগণের ডাইরেক্ট ভোটে নির্বাচিত হয়ে এসেছি। এখন নতুন সরকার গঠন করা হবে। এই সরকারের মধ্যে আমরা প্রবীণ নবীনের একটা সম্মিলন হবে আমি আশা করি, এবং সামনে যে বড় চ্যালেঞ্জেসগুলো আছে আমাদের সামনে, শেখ হাসিনা তো কোনো কিছু রেখে যায় নাই, সব ধ্বংস করে দিয়ে গেছে। এগুলোকেও ঠিক করতে হবে। তারপরে বৈদেশিক ঋণ, সেই ঋণগুলোকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। সুতরাং এই 5 বছর যেটা আমরা সরকার গঠন করব, 5 বছরের জন্য, এই পুরো সময়টা একটা চ্যালেঞ্জিং সময় থাকবে। দ্রুত গতিতে চলছে সরকার গঠন প্রক্রিয়া। তবে গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর তৈরি হওয়ায় নতুন সরকারের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোথায় হবে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। আলোচনায় আছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার নাম। অন্যদিকে মিন্ট রোডের 29 নম্বর এই বাসভবনটি সংসদের বিরোধী দলীয় নেতার বাসভবন হওয়ার কথা। বিএনপির বিভিন্ন সূত্র বলছে, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলা তারেক রহমান আপাতত গুলশানের নিজ বাসভবনেই থাকবেন। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য 37টি বাড়ি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
তার আর প্রধানমন্ত্রীর বাসভবনের বিষয়টি নতুন সরকার যেভাবে চাইবে সেভাবেই হবে। এদিকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গানি জানিয়েছেন 2 দফায় সংসদ সদস্যদের শপথ হবে, পরে সংবিধান সংস্কার পরিষদ এবং বিকেলে শপথ নেবে মন্ত্রিসভা। চূড়ান্ত তালিকা পেলে মন্ত্রীদের ব্যাপারে প্রস্তুতি নেওয়া হবে বলেও জানান তিনি। রিশান নাসরুল্লাহর রিপোর্ট। নতুন সরকারের শপথ ও দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি জানান, মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য এরই মধ্যে বাসভবন প্রস্তুত করা হয়েছে। মিন্টু রোড, হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এসব বাড়ি প্রস্তুত রেখেছে অন্তর্বর্তী সরকার। 37টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, এই হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এই পর্যন্ত এটা রেডি আছে। আর প্রয়োজনে আরো কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। ওইটা ওনারা যেভাবে চান সেভাবে হবে। জায়গা ওনাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে মন্ত্রী পরিষদ সচিবের দায়িত্ব পেয়ে নাসিমুল গনি বলেন, নতুন সরকারের শপথের প্রস্তুতি চলমান আছে। চূড়ান্ত তালিকা পাওয়ার পর মন্ত্রীদের জন্য গাড়ি নির্ধারণ ও সুরক্ষার ব্যবস্থা করা হবে। 2 দফায় আপনার সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে এই যে আমাদের সংস্কার সেটার জন্য শপথ নেবেন এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। তো সেটারই ব্যবস্থা করার জন্য আমরা এই মুহূর্তে উঠে পড়ে লেগে আছি। ক্যাবিনেট ডিভিশন কতজনের মন্ত্রিসভা হবে সেটা ওনারাই ভালো বুঝবেন। আমাদের একটা প্রিপারেশন থাকে, তারপরে কম বেশি হতে পারে সমস্ত কিছু। এর আগে সোমবার সকালে স্বরাষ্ট্র সচিব থেকে মন্ত্রী পরিষদ সচিব হিসেবে নাসিমুল গনিকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনা প্রধানকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সোমবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টা কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন প্রধান উপদেষ্টা। তাঁর দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করতে সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসায় যাবেন। বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, সন্ধ্যায় সিদ্ধেশ্বরী এলাকায় চরমোনাই পীরের বাসায় যাবেন তারেক রহমান। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করবেন। রাজনৈতিক বিষয়েও তাদের মধ্যে আলোচনা হতে পারে। এর আগে গতকাল সন্ধ্যায় জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় যান বিএনপির চেয়ারম্যান। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান তারেক রহমান। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে 297 আসনের ফলাফলে দেখা গেছে বিএনপি এককভাবে 209টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও 3টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসন সংখ্যা 212। দুর্নীতির বদনাম নেই এমন নেতাদেরই মন্ত্রিপরিষদে আনা হবে আশা বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের। জানান, বিএনপির নির্বাচনী জোটের প্রার্থীরাও মন্ত্রিপরিষদে থাকতে পারেন। স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানীর 42তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবে এক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আগামীতে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে উল্লেখ করে হাফিজ বলেন, নতুন সরকার দেশ বিনির্মাণে যে কোনো বাধা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে। বিরোধী দলকেও মানুষের আশা প্রত্যাশা রক্ষায় ভূমিকা রাখতে হবে। এছাড়া শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে সামরিক বাহিনীকে রাজনীতিতে না জড়ানোর আহ্বানও জানান ভোলা 3 আসনে সদ্য বিজয়ী বিএনপির এই নেতা। নিশ্চয়ই যারা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, অবদান রেখেছে, তারা নিশ্চয়ই এই মন্ত্রিসভায় স্থান পাবেন এবং মন্ত্রিসভায় আমরা আশা করি যে দুর্নীতি নিয়ে যাদের কোনো বদনাম নাই এ ধরনের ব্যক্তিরাই মন্ত্রিসভায় স্থান পাবেন, যাদের দক্ষতা আছে, জনগণের মধ্যে জনপ্রিয়তা আছে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে যারা কখনোই কোনো আপোষ করে না, এই ধরনের ব্যক্তিরা মন্ত্রিসভায় থাকবেন বলে আমি আশা করছি। জোটের সদস্য আমি আশা করি তারা থাকবেন। কজন থাকবেন ঠিক বলতে পারছি না, তবে তারা থাকবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, স্পিকার বা ডেপুটি স্পিকারের অবর্তমানে সংবিধান অনুযায়ী শপথ পড়াতে পারবেন প্রধান নির্বাচন কমিশনার। একই সঙ্গে বিরোধী দলের ছায়া সংসদ গঠনকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছেন বলেও জানান তিনি। এদিকে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রত্যাশা, দেশের স্বার্থে সংসদে গণতান্ত্রিক আচরণ করবে বিরোধী দল। শুভ মাহফুজের রিপোর্ট। শপথ গ্রহণের আগের দিন সোমবারও উচ্ছ্বসিত নেতাকর্মীদের ভিড় বিএনপির গুলশান কার্যালয়ের সামনে। দুপুর 1টার আগে কার্যালয়ে আসেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য মন্ত্রিসভার শপথের পাশাপাশি এবারের সংসদে সংবিধান সংস্কার পরিষদ, বিরোধী জোটের ছায়া মন্ত্রিসভা সহ বিভিন্ন বিষয়ে থাকছে নতুনত্ব। গুলশান কার্যালয়ে প্রবেশের আগে সাংবাদিকদের সাথে এসব বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথের বিষয়ে তুলে ধরেন সাংবিধানিক ব্যাখ্যা। জানান, বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা হলে স্বাগত জানাবে তার দল। এটাও সাংবিধানিকভাবে স্পিকার অথবা ডেপুটি স্পিকার অ্যাভেলেবেল না থাকলে বা তারা অপারগ হলে বা তাদের মনোনীত প্রতিনিধি যদি না থাকে, সেই ক্ষেত্রে দ্বিতীয় অপশন হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। সেই হিসাবে আগামীকালকে সকাল 10টায় জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এইটা প্রধান নির্বাচন কমিশনের সাংবিধানিক এখতিয়ার আছে। এর বাইরে কি বললেন, সংবিধান সংস্কার পরিষদ, এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের 3য় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়, এতগুলো হয়ের পরে তারপরে হলে হতে পারে। এদিকে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখেই সংসদে বিরোধী দলের ভূমিকা থাকবে। একটা গণতান্ত্রিক দেশে বিরোধী দলের আচরণ কি হবে, সেটা তো একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য, সেটা তো সবার জানা, সেটা নতুন করে বলার কিছু নেই। আগামী সরকারের জন্য সবকিছুতে অনেক বড় চ্যালেঞ্জ, সবকিছু মাথায় রেখে আমাদের আগামী দিনে কাজ করতে হবে এবং আমরা চাই যে ঐক্যবদ্ধভাবে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মন্ত্রীদের মধ্যে কে কি দায়িত্ব পাচ্ছেন এই বিষয়ে এখনো কোনো তথ্য জানা নেই বলেও জানান আমির খসরু মাহমুদ। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। আজ জুলাই সনদে স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা জুলাই সনদে স্বাক্ষর করবে। দলটির পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়, সোমবার সন্ধ্যা 6টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে। এর আগে গেল বছরের 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং 25টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে। দর্শক, এই মুহূর্তে যমুনায় আছেন বিশেষ প্রতিনিধি রোকনুজ্জামান, চলে যাচ্ছি সেখানে। রোকন, এনসিপির প্রতিনিধিরা কি যমুনায় এসেছেন? তাদের জুলাই সনদ সই সহ এই বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? নাদিরা, আমি এই মুহূর্তে রয়েছি রাষ্ট্রপতি ভবন প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রপতি যমুনার সামনে। আপনি জানেন যে আর একটু পরেই আসলে জুলাই সনদে স্বাক্ষর করতে আসার কথা এনসিপির নেতৃত্বের, নাহিদ ইসলামের নেতৃত্বে। অলরেডি অবশ্যই এরই মধ্যে নাহিদ ইসলাম এসে পৌঁছেছেন যমুনায়, এবং তবে নাহিদ ইসলামের নেতৃত্বে যে আরও 6 সদস্যের একটি টিম আসার কথা ছিল, বাকি সদস্যরা এখনও সবাই প্রবেশ করেনি। জুলাই সনদের আজকে তারা গণভোটের পরে এসে জুলাই সনদে স্বাক্ষর করতে যাচ্ছে এনসিপি। যদিও এনসিপি প্রথম থেকে, অর্থাৎ ঐকমত্য কমিশনের যে আলোচনাটি চলছিল সেখান থেকেই তারা বারবারই বলে আসছিল তাদের দুটি দ্বিমত ছিল, অর্থাৎ এই ঐকমত্য কমিশনের এই জুলাই সনদ যেটি গ্রহণ করা হচ্ছে সেটি সংবিধানে কিভাবে অন্তর্ভুক্ত হবে। তাদের দাবি ছিল যে এর ভিত্তিতেই আসলে নতুন করে সংবিধান রচিত হবে এনসিপি। তখনকার যে ঐকমত্য কমিশনের নেতা, যে এনসিপি শীর্ষ নেতা, একজন শীর্ষ নেতা বা এই মুখপাত্র ছিলেন আক্তার হোসেন, তিনি বারবারই বলতেন যে এই জুলাই সনদের ভিত্তিতে আসলে নতুন করে সংবিধান রচিত হবে। এই দ্বিমতের জায়গা থেকে আসলে তারা জুলাই সনদে স্বাক্ষর করেনি। অন্যদিকে তখন অন্যতম প্রধান, এখন ল্যান্ডস্লাইডে জয় পাওয়া অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দিক থেকে মতামতটি ছিল জুলাই সনদ নিয়ে যে এটি একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক রেজুলেশন আকারে সংবিধানে সংযুক্ত হবে। এটির ভিত্তিতে আসলে যেই সংবিধান রচিত হবে নতুন করে তেমন না ব্যাপারটা, অর্থাৎ সংস্কার হবে সংবিধানের মধ্যে অনেকগুলো প্রশ্নে। যদিও
বিভিন্ন দলগুলো অর্থাৎ প্রায় 34টির মতো দল যে সেই জুলাই সনদে যে স্বাক্ষর করা এবং এনসিপি না করা দলগুলো যে আলোচনায় অংশ নিয়েছিল যারা, তারা কিন্তু বিভিন্ন প্রশ্নে যেসব দ্বিমত ছিল সেগুলো নোট অফ ডিসেন্ট হিসেবেই সেখানে উল্লেখ করা রয়েছে। তেমন নোট অফ ডিসেন্ট এখন যেহেতু প্রাসঙ্গিক হয়ে উঠেছে, বিএনপির এই জয়ের পর এই জুলাই সনদ অনুযায়ী আসলে সংবিধান পরিষদ গঠিত হওয়ার কথা, সংবিধান পরিষদের সেই সংবিধানের পরিবর্তনগুলো হওয়ার কথা। তো এনসিপি আসলে তাদের এই জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে যেটি আসলে তাদের মূল দাবি ছিল ঐকমত্য কমিশনের জায়গা থেকে সময়ে, যে জুলাই সনদটি হবে সংবিধানের মূল ভিত্তি এবং সেই ভিত্তির আলোকে জুলাই সংবিধান নতুন করে রচিত হবে, সেই অবস্থান থেকে আসলে তারা সরে আসছে। কারণ তারা এখন জুলাই সনদে সংস্কার অর্থাৎ সংবিধান সংস্কার কার্যক্রমে যেই সনদটি স্বাক্ষরিত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে, সেটিতে তারা ঐক্যমত হলো। অর্থাৎ এখন সেই নোট অফ ডিসেন্ট এবং সেই বিএনপি সেই নোট অফ ডিসেন্টগুলো সহই সেই জুলাই সনদে একইভাবে তারা অংশগ্রহণ করবে। এর মধ্য দিয়ে আসলে আমরা হয়তো গণভোটে বা বিএনপির এমন বড় ল্যান্ডস্লাইড জয়ের মধ্য দিয়ে যে পরিবর্তনটি এই সিদ্ধান্ত পরিবর্তন এনসিপির কেন, তারা সনদের পরে আমাদেরকে ব্যাখ্যা করবেন যে তারা কোন অবস্থার প্রেক্ষিতে এই জুলাই সনদে আজকে স্বাক্ষর করতে আসছেন। এই ছিল জুলাই সনদে এনসিপির স্বাক্ষর করা নিয়ে প্রধান উপদেষ্টার কাছে যে অনুষ্ঠানটি রয়েছে সর্বশেষ খবর। নাদিরা। রোকন, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে থেকে যুক্ত ছিলেন বিশেষ প্রতিনিধি রুকনুজ্জামান। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভোট চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে এক বিএনপির কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামাত শিবির কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় একই পরিবারের 3 জন সহ 5 জন আহত হয়েছেন। টুঙ্গিপাড়া উপজেলার সর্দারপাড়া গ্রামে বিএনপি কর্মী দেলোয়ার শেখ ও তার পরিবার সহ স্বজনদের উপরে এই হামলা হয়। চিকিৎসাধীন বিএনপি কর্মী দেলোয়ার শেখ জানান, সর্দারপাড়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে জিয়ারুল মোল্লা ও জামশেদ মোল্লার 2 ছেলে নূর ইসলাম ও দিন ইসলাম জামাত শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। দেলোয়ার শেখ পরিবার রবিবার বিকেলে রাস্তায় বের হলে জিয়ারুল, দিন ইসলাম সহ সিদ্দিক মোল্লার আরও 3 ছেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় ও কুপিয়ে জখম করে। এ সময় দেলোয়ারের স্ত্রী আমেনা বেগম, ভাতিজা কাউসার শেখ ও বেড়াতে আসা 2 অতিথি ঠেকাতে গেলে তাদের উপর হামলা চালায়। চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ বিষয়ে 2 প্রধান অভিযুক্ত জিয়ারুল মোল্লা ও দিন ইসলাম মোল্লার বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি। এদিকে পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পথঘাটে দেখা হইলে মনে করেন আমাকে রক কেটে দিতে চাই, আমরা বিএমপি করি, আবার ওরা জামাত করে, ওরা জামাতে ভোট দিব। রাস্তায় আমি বেরোইছি, বেরোনোর পরে ওরা অতিরিক্তভাবে আমার হামলা করছে। ওরা চাইনিজ কুড়াল দিয়ে ওরা আমার কোপ মারছে। প্রথমে চাইনিজ কুড়াল দিয়ে কোপ ছাড়ে, কোপ দেওয়ার পরে নিচে পড়ে যায়। পড়ে গেলে পরে ওই কোপ ওইটাতে আবার আমার উপরে হামলা করে। পরে আমার ভাসুরের ছেলে ঠেকাতে যায়, হ্যারো মার শুরু করছে। ওরা হাতুড়ি টাতুড়ি দিয়ে আমারে অনেকভাবে মারছে। দেশীয় যত অস্ত্র ছিল, মানে এই যে রান্দাও চাপাটি এইসব নিয়ে ওরা পরিকল্পিতই হামলাটা করে। মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল MAG ওসমানীর 42তম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে সেনাবাহিনী। সকালে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার চত্বরে জেনারেল ওসমানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেনারেল অফিসার কমান্ডিং 17 পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আলিমুল আরমিন। এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন সেখানে। নাটোরের গুরুদাসপুরে এক নারীকে অ্যাসিড নিক্ষেপ করে শরীর ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। অ্যাসিড দগ্ধ হালিমা বেগম নাজিরপুর এলাকার মৃত শুকুর আলীর স্ত্রী, স্থানীয় ইউপি সদস্য চামেলি বেগমের মা। চামেলি বেগম জানান, গুরুদাসপুর উপজেলার নাজিরপুর গ্রামের নজরুল ইসলামের সঙ্গে একটি বিষয় নিয়ে বিরোধ চলছিল। অভিযোগ করেন, প্রতিনিয়ত তাদের হুমকি দিচ্ছিল নজরুল ও তার সহযোগীরা। এরই জেরে গত মধ্যরাতে মা হালিমা বেওয়া ঘর থেকে বের হলে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায় নজরুল ও তার সহযোগীরা। তার চিৎকারে স্বজনরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল ঘুরে দেখে। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের সীতাকুণ্ডে 8 কোটি 92 লাখ টাকার কাপড় ও সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড। বাহিনীর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানিয়েছেন, গোপন সংবাদ পেয়ে সীতাকুণ্ড থানার ছোট কুমিরা বাজার সংলগ্ন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযান চালানো হয়। একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে জব্দ করা মালামাল চট্টগ্রাম কাস্টমসে হস্তান্তর করা হয়েছে।
বগুড়ায় শিবরাত্রি ব্রতোৎসব পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এ উপলক্ষে শহরের কালীতলা হাটের শিব মন্দিরে ভক্তরা বেলপাতা সংযুক্ত পুষ্পাঞ্জলি, দুধ, দই, ঘি, নানা ফলসহ ভোগ সামগ্রী নিবেদন করেন। এছাড়া পুলিশ লাইন শিব মন্দিরে 4 প্রহরব্যাপী পূজা অর্চনার আয়োজন করা হয়। ঝালকাঠির পোনাবালিয়া গ্রামে শুরু হয়েছে শিব চতুর্দশীর মেলা। পুণ্যার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সদর ও নলছিটি উপজেলার সীমান্তবর্তী শিববাড়ি মন্দির প্রাঙ্গণ। দেশ বিদেশের নানা বয়সের পুণ্যার্থীরা ভিড় করেছেন সেখানে। চাঁপাইনবাবগঞ্জের কালেক্টর গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পিঠা উৎসব হয়েছে। বাংলার ঐতিহ্য আর সংস্কৃতি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রয়াস থেকে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আফরোজ। পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ঝিনাইদহে হয়েছে জমজমাট বসন্ত উৎসব ও পিঠা মেলা। শহরের চারুগৃহ ও শিশু স্বর্গ স্কুল প্রাঙ্গণে হয় আয়োজন। এই আয়োজন ঘিরে দর্শনার্থীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। ঝালকাঠির রাজাপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে উপজেলা জামায়াতে ইসলামী। রাজাপুর ক্যাডেট মাদ্রাসা চত্বরে সুবিধাবঞ্চিত 2 শতাধিক মানুষের মাঝে রমজান উপলক্ষে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা জামায়াত আমির মাওলানা কবির হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। ময়মনসিংহে ওয়েডিং ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে। ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। 6টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টে 72 জন ফটো ও সিনেমেটোগ্রাফার অংশ নেবেন। নেত্রকোনার মুহিব্বিনে আহলে বাইত রেজভিয়া দরগা শরীফে অনুষ্ঠিত হয়েছে 16তম ওরসে আজিম। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে হয় আখেরি মোনাজাত। পরিচালনা করেন মুফতি নাজিরুল আমিন রেজভি সোবহানি। বক্তব্য রাখেন শাহজাদা মুফতি নাইমুল আমিন রেজভি, মুফতি কাজী সিদ্দিকুর রহমান নাজিরি ও মুফতি ইব্রাহিম খলিল রেজভি। সিরাজুম শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নতুন সরকারের শপথকাল, সব আয়োজন চূড়ান্ত। নির্বাচনে সেনাবাহিনীর সহযোগিতায় জেনারেল ওয়াকারকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ। ইসলামী আন্দোলনের আমিরের সাথে তারেক রহমানের সাক্ষাৎ, সন্ধ্যায় মন্ত্রিত্ব দেয়া হতে পারে জোট সঙ্গীদেরও, জানালেন মেজর হাফিজ। নাহিদ ইসলামের নেতৃত্বে সন্ধ্যায় যমুনায় যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, সই করবে জুলাই সনদে। টুঙ্গিপাড়ায় ভোট চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি, বিএনপির কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ জামাত কর্মীদের বিরুদ্ধে। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।